আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাসে আমরা মূলত তোমাদের চ্যাপ্টার 6-এর পার্ট 1 থেকে 3 পর্যন্ত পড়েছিলাম এবং আজকের এই ভিডিওতে আমরা মূলত পার্ট 4 থেকে 6 পর্যন্ত পড়ব। আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে ধাতু ও অধাতুর বৈশিষ্ট্য। সো বন্ধুরা, চলো আমরা ভিডিও আলোচনা সামনে এগিয়ে নিয়ে যাই। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে তোমাদের যদি এই ভিডিওগুলো একটুখানি উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবে। সো বন্ধুরা, চলো আমরা আমাদের মূল আলোচনা শুরু করে দিই। বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মৌলিক পদার্থকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে ধাতু এবং অন্যটি হচ্ছে অধাতু। এখন আমরা ধাতু ও ধাতুর কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানব। ধাতু: অ্যালুমিনিয়ামের নানা রকম পাত্র, সোনার গহনা, তামার বৈদ্যুতিক তার, এগুলোকে আমরা নানা কাজে ব্যবহার করি। এই পদার্থগুলো দেখতে কেমন? চকচকে। এটি হলো বেশিরভাগ ধাতুর একটা সাধারণ বৈশিষ্ট্য, যে ধাতুগুলো হবে চকচকে। অন্যদিকে রান্নার কাজে আমরা অ্যালুমিনিয়ামের পাত্র বা লোহার কড়াই ব্যবহার করি। কেন? কারণ এগুলো চুলার আগুন থেকে তাপ পরিবহন করে রান্নার মূল উপাদান যেমন চাল বা মাছ ইত্যাদিতে পৌঁছে দেয় এবং উপাদানগুলো ওই তাপে সিদ্ধ হয়। অর্থাৎ ধাতুসমূহের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এরা তাপ পরিবহন করে। ঠিক আছে? ধাতুসমূহ তাপ পরিবহন করে, তাই এদের তাপ সুপরিবাহী বলা হয়। আবার বিদ্যুৎ পরিবহনে তামার তার ব্যবহার করার কারণ কি? বিদ্যুৎ পরিবহন করা অর্থাৎ ধাতব পদার্থসমূহ বিদ্যুৎ সুপরিবাহী। ঠিক আছে? এক কথায় বলা যায় ধাতু বা ধাতব পদার্থসমূহ সাধারণত দেখতে চকচকে, তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী হয়ে থাকে। ঠিক আছে? তো এই জিনিসটা তোমরা অবশ্যই খেয়াল করবা। অধাতুর বৈশিষ্ট্যগুলো তার উল্টা হবে, চকচকে হবে না, তাপ ও বিদ্যুৎ কিন্তু সুপরিবাহী হবে না। সো এইটাই আমরা চলো দেখি একটু পরে। অধাতু: তোমরা কি বলতে পারবে নাইট্রোজেন, অক্সিজেন বা হাইড্রোজেন গ্যাস দেখতে কেমন? বলতে পারবে না, কারণ ধাতুর মতো চকচকে বা এই জাতীয় চোখে পড়ার মতো বৈশিষ্ট্য এদের নেই। আবার এগুলো ধাতুর নেই তাপ ও বিদ্যুৎ পরিবহনও করে না, তাই এদেরকে তাপ ও বিদ্যুৎ পরিবাহী বা অপরিবাহী পদার্থও বলা হয়। এখন তোমাদের এখানে একটা কাজ রয়েছে, দেখো কাজটা হচ্ছে তোমরা ম্যাগনেসিয়াম রিবন, তারপর হচ্ছে দস্তার পাত, প্লাস্টিক, কাঠের ও স্টিলের স্কেল এক এক করে রোদে রাখবা ও ভালোভাবে লক্ষ্য করবা যে কোনটি চকচক করে কোনটি না করে না। আবার চকে আমাদেরকে এটা লিপিবদ্ধ করতে হবে। এই যেখানে ছক রয়েছে পদার্থের নাম, তুমি এখানে ম্যাগনেসিয়াম রিবন লিখতে পারো এবং বৈশিষ্ট্যগুলো লিখবা যে এটা চকচক করে নাকি করে না। ঠিক আছে? আবার এখানে আরেকটা কাজ রয়েছে, দেখো কাজটা হচ্ছে ধাতব পদার্থের তাপ পরিবাহিতা পর্যবেক্ষণ করব। আমরা জানলাম যে ধাতব পদার্থ তাপ পরিবহনে খুবই সুপরিবাহী, কিন্তু এরা যে আসলে তাপ সুপরিবাহী সেটা আমরা এখন পর্যবেক্ষণ করব। তামার মোটা তার নিতে হবে 20 সেন্টিমিটার, দুটি কর্ক বা সোলার টুকরা নিতে হবে, দিয়াশলায় মোমবাতি বা স্পিরিট ল্যাম্প নিতে হবে। পদ্ধতি: কর্কের মধ্য দিয়ে তামার তার সতর্কতার সাথে এমনভাবে প্রবেশ করাও যাতে কর্কটি তারের মাঝ বরাবর থাকে। মোমবাতিটি জ্বালাও। তামার তারের এক প্রান্ত ধরে অপর প্রান্ত মোমবাতিটি শিখার উপর ধরো। এভাবে যতক্ষণ পর্যন্ত হাতে গরম অনুভব না করো ততক্ষণ পর্যন্ত ধরে রাখো। আচ্ছা, আমার এখানে আসলে এশারের নামাজের আজান হচ্ছে, সো আমি আজানের পরে আবার ফিরে আসতেছি। সো বন্ধুরা, আমরা আবার ফিরে আসলাম তোমাদের আজানের পরে একটা ছোট বিরতির পর। আচ্ছা, আমরা এখান থেকে আলোচনা স্টার্ট করবো আবার। এখানে কর্ক ব্যবহার করার কারণ কি? মোমবাতির শিখা থেকে সরাসরি তাপ যেন হাতে না লাগতে পারে সেজন্য আমরা এটি ব্যবহার করা হয়েছে। এখন তোমরা বলো তাহলে তামার তারের যে প্রান্ত হাতে ধরে রেখেছো সেখানে গরম অনুভব করছো কেন? মোমবাতির শিখা থেকে তারের এক প্রান্ত তাপ গ্রহণ করছে এবং তাপ সুপরিবাহী হওয়ার কারণে তা তারের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে অপর প্রান্তে পৌঁছেছে। যদি তা না হতো তাহলে তোমরা হাতে গরম অনুভব করতে না। তাহলে এই পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হলো যে তামা তাপ সুপরিবাহী। তামার মতো সকল ধাতুই কিন্তু তাপ সুপরিবাহী। ঠিক আছে? যে সমস্ত কাজে তাপ পরিবহন করা প্রয়োজন হয়, যেমন রেফ্রিজারেটর, শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র, সৌর প্যানেল ইত্যাদি, সেই সমস্ত ক্ষেত্রে ধাতব পদার্থ ব্যবহৃত হয়। তাই এদের সদ্ব্যবহার করা বা অপচয় রোধ করা আমাদের নৈতিক দায়িত্ব। এখানে তোমাদের আরেকটা কাজ রয়েছে, দেখো এখানে হচ্ছে বিভিন্ন পদার্থের তাপ পরিবাহিতা পর্যবেক্ষণ করব আমরা এখানে। আমাদের এখানে উপকরণ লাগবে একটা কাঁচের চামচ, একটা প্লাস্টিকের চামচ এবং একটা অ্যালুমিনিয়ামের চামচ, 3টি 1 টাকার মুদ্রা, একটি 600 ml বা মিলিলিটারের বিকার, 300 মিলিলিটারের পানি এবং একটি স্পিরিট ল্যাম্প। তার সাথে সাথে আমাদের মোম লাগবে, দিয়াশলাই লাগবে, থামাগুড়ি লাগবে।
দিয়াশলাই জ্বালিয়ে মোমে অল্প তাপ দিয়ে কিছুটা গরম হলে কিছু মোম প্রতিটি চামচের হাতলের উপর চাপ দিয়ে বসিয়ে দিতে হবে। এবার মুদ্রাগুলো মোমের উপর রেখে এমনভাবে চাপ দাও যাতে মুদ্রাগুলো চামচের সাথে লেগে থাকে। বিকারে 300 মিলিলিটারের মতো পানি নাও, স্পিরিট ল্যাম্পের উপর বিকারটি বসাও। এখন চামচ তিনটিকে সুতা দিয়ে বেঁধে বিকার এমনভাবে ডুবাও যাতে মুদ্রাগুলো বিকারের উপরিভাগে বাইরে থাকে। এবার স্পিরিট ল্যাম্প জ্বালিয়ে বিকারে তাপ দিতে থাকো। মুদ্রাগুলোর দিকে চোখ রাখো। থামাগুড়ির সাহায্যে কোন মুদ্রাটি চামচ থেকে আলাদা হতে কত সময় লাগে তা নির্ণয় করতে হবে আমাদের। কোন চামচ থেকে সবার আগে কোনটি থেকে সবার পরে মুদ্রা আলাদা হলো, আলাদাই বা হলো কেন? নিঃসন্দেহে অ্যালুমিনিয়ামের চামচ থেকে সবার আগে মুদ্রা আলাদা হলো, কারণ অ্যালুমিনিয়াম হচ্ছে তাপ সুপরিবাহী। এই কারণে মূলত বিকারের গরম পানির দিকে তাপ তুলনামূলকভাবে দ্রুত পরিবাহিত হয়ে মোমে পৌঁছায়, ফলে মোম গলে যায় এবং মুদ্রা মোম থেকে সবার আগে আলাদা হয়ে যায়। পক্ষান্তরে প্লাস্টিকের তাপ পরিবাহিতা সবচেয়ে কম বলে প্লাস্টিকের চামচের গরম প্রান্ত থেকে তুলনামূলক ধীর গতিতে তাপ পরিবাহিত হয়ে ঠান্ডা প্রান্তে অর্থাৎ মোমের দিকে যায়, ফলে মোম গলতে সময় বেশি লাগে। আর সেই কারণে সবার পরে মোম থেকে মুদ্রা আলাদা হয়। আবার কাচের তাপ পরিবাহিতা অ্যালুমিনিয়ামের চেয়ে কম কিন্তু প্লাস্টিকের চেয়ে বেশি বলে প্লাস্টিকের চেয়ে দ্রুত কিন্তু অ্যালুমিনিয়ামের চেয়ে ধীর গতিতে মোমে পৌঁছায়, ফলে কাচের চামচ থেকে মুদ্রা আলাদা হতে অ্যালুমিনিয়ামের চেয়ে বেশি সময় কিন্তু প্লাস্টিকের চেয়ে কম সময় লাগে। ঠিক আছে, আশা করি তোমরা পরীক্ষাটা বুঝতে পেরেছো। চলো আমরা এবার পার্ট 7-8 অর্থাৎ হচ্ছে ধাতু এবং অধাতু বিদ্যুৎ পরিবাহিতা এটা নিয়ে আলোচনা করি। এর আগে তোমরা জেনেছো যে ধাতুসমূহ সাধারণত বিদ্যুৎ পরিবাহী, অধাতুসমূহ বিদ্যুৎ অপরিবাহী বা কুপরিবাহী হয়। এখন তোমরা নিজেরাই দেখবে কীভাবে ধাতুসমূহ বিদ্যুৎ পরিবাহী হয়, আবার অধাতুসমূহ কীভাবে বিদ্যুৎ অপরিবাহী হিসেবে কাজ করে থাকে। এখানে একটা কাজ রয়েছে, কাজটা হচ্ছে আমাদেরকে ধাতুর বিদ্যুৎ পরিবাহিতা পর্যবেক্ষণের জন্য কাজটা করছি আমরা। প্রয়োজনীয় উপকরণ হিসেবে লাগবে একটা ব্যাটারি, একটা বৈদ্যুতিক ভাল্ব, 2টি বৈদ্যুতিক তার, স্টিলের চামচ, অ্যালুমিনিয়ামের টুকরা, রবার, কাঠ বা প্লাস্টিকের চামচ। ঠিক আছে, এখন আমাদের কী কাজটা করতে হবে দেখো, ব্যাটারিটি নাও ও দেখো এক প্রান্তে যোগ চিহ্ন রয়েছে এবং অপর প্রান্তে বিয়োগ চিহ্ন দেওয়া রয়েছে। একটি তামার তার ব্যাটারি এক প্রান্তে এবং অপর প্রান্তে আটকিয়ে দাও। তোমাদের যে কোনো একটি বৈদ্যুতিক বাল্ব নাও, লক্ষ্য করো বাল্বের যে প্রান্ত আমরা এটা হচ্ছে সকেট, আচ্ছা সকেটে প্রবেশ করায় সেই প্রান্তে দুই পাশে একটু উঁচু করে বসানো 2টি ধাতব সংযোগ বিন্দু বা মোটা তারের মতো সংযোগ বিন্দু আছে। এবার 2টি তারের একটিতে খোলা প্রান্ত এবং ওই 2টি বিন্দুর একটিতে আর অপর তারটির খোলা প্রান্ত অপর সংযোগ বিন্দুতে আটকিয়ে দাও। কী দেখতে পাচ্ছ তোমরা? বাল্বটি জ্বলে উঠবে, কারণ তার বিদ্যুৎ সুপরিবাহী বলে এটি ব্যাটারি থেকে বিদ্যুৎ পরিবহন করে বাল্বে পৌঁছে যায়, আর সেই কারণে বাল্ব জ্বলে উঠেছে। যদি তার বিদ্যুৎ পরিবাহী না হতো তাহলে কিন্তু বিদ্যুৎ পরিবহন হতো না, ফলে বাল্বও কিন্তু জ্বলতে পারতো না। এবার তার 2টি সংযোগ খুলে এদের মাঝে লোহা, অ্যালুমিনিয়াম ইত্যাদি দিয়ে সংযোগ দাও, দেখো কি ঘটে। এরপর কাঠের টুকরা, প্লাস্টিক, রাবার ইত্যাদি দিয়েও কিন্তু তোমরা 2টো তারে সংযোগ দিয়ে দেখবে যে আসলে আগের মতো সেটা কাজ করে কিনা। এখন কি বৈদ্যুতিক বাল্বটি জ্বলবে? না, জ্বলছে না, কারণ রবার, প্লাস্টিক, কাঠের টুকরা বিদ্যুৎ অপরিবাহী হওয়ায় এটি ব্যাটারি থেকে বিদ্যুৎ চার্জ পরিবহন করতে পারছে না, তাই বাল্বটি জ্বলছে না। সো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও ক্লাসে আমরা মূলত এই চ্যাপ্টারের বেসিক কনসেপ্টের শেষ ভিডিও করবো আমরা। সো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করব।